হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বায়ো স্পার্কেল। আশা করছি সবাই খুব ভালো আছো, ঠিকঠাকভাবে প্রিপারেশন নিচ্ছ। যেহেতু হাতে বেশ অনেকটাই সময় তোমরা পেয়ে গেলে, সেই সময়টা কিভাবে ইউটিলাইজ করবে সেটা তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি। তো সেটা সাথে তোমাদেরকে কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে, সেখানে অবশ্যই করে আমি বলেছিলাম দেখবে একটা পয়েন্টে। তো প্রিভিয়াস ইয়ারে আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সে 2000 শিফট 1 এর যে কোশ্চেনটা সেটা আমরা দেখে নেব। তো এখানে সবথেকে আ ইম্পোর্টেন্ট যেটা বলা সেটা দেখবে প্রচুর এখানে ম্যাথ রয়েছে। অনেকগুলোই বেশ ম্যাথ রয়েছে এবং এমন অনেকগুলো অঙ্ক আছে যেটার কনসেপ্ট না বুঝলে কিন্তু সেটা তুমি করতে পারবে না। কনসেপ্টটা ভিতরে বুঝতে হবে, তবে তুমি সেটার অ্যান্সার করতে পারবে। একদম মানে পুরো ফ্ল্যাট প্রশ্ন কিন্তু নেই। তো সেক্ষেত্রে কিভাবে করবে? আর যদি আর কিছু প্রশ্ন আছে একদম ফ্ল্যাট, যেগুলো যারা ধরো পড়েওনি, যারা ১ মাস পরেও পরীক্ষা দিচ্ছে তারাও পারবে। সুতরাং তোমার যে র‍্যাংক সেটা তখনই উঁচুর দিকে যাবে যখন তুমি তোমার এই জায়গাটা ক্লিয়ার থাকবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে। তুমি ভালোভাবে জিনিসটা পড়ে তারপরে যখন করতে যাবে তখন কিন্তু উত্তর আর ভুল হবে না। তো ঠিক আছে, বেশি কথা না বলে ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2 দুটোই আমরা সলভ করব। শুরু করছি ১ম এ ক্যাটেগরি 1 দিয়ে। ১ম প্রশ্নেই একটা অঙ্ক আছে। আ তো একটা কথা আমি শুধু এখানে বলে রাখবো, সেটা হচ্ছে যে আমি কয়েকটা প্রশ্নে দেখছিলাম যে ইংলিশ যে কোয়েশ্চেনটা সেটা আলাদা আছে, বাংলা প্রশ্নটা পড়ে ক্লিয়ার হচ্ছে না। তো তোমাদেরকে আমি বলব, তোমরা কিন্তু ইংলিশ যদি বাংলাটা পড়ে মানে ইংলিশটাও পড়বে একবার, তারপরে বাংলাটা পড়বে। ঠিক আছে? আমি তোমাকে দেখিয়ে দেব। এই অঙ্কটা হয়তো ঠিক আছে। কিন্তু এরপরে একটা প্রশ্ন দেখছিলাম, সেখানে বাংলাটাতে কিন্তু ক্লিয়ার করে কিছু বলা নেই। সেই জায়গায় ক্লিয়ারিটিটা আছে কিন্তু ইংলিশ কোয়েশ্চেনটায়। তো ইংলিশ কোয়েশ্চেনটা পড়লে তোমার জিনিসটা ক্লিয়ার হচ্ছে। নাহলে বাংলাতে প্রশ্নটা পড়ে অনেক সময় ক্লিয়ার হচ্ছে না। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই অঙ্কটা ঠিক আছে। এই অঙ্কটার কোনো সমস্যা নেই। বলেছে দেখো, মনে করো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ৫০ গ্রাম জলে ২০ গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেছে। তাহলে ওই তাপমাত্রায় জলে ওই লবণের দ্রাব্যতা কত? তো তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে দ্রবণ যে চ্যাপ্টার, সেই দ্রবণ চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন এবং ম্যাথ মানে নরমাল প্রশ্ন এবং অঙ্ক দুটোই এসেছে। দ্রবণ কোন চ্যাপ্টারের কত পার্সেন্ট ওয়েটেজ, কোনটা থেকে বেশি প্রশ্ন আসছে, কোনটা থেকে বেশি অঙ্ক আসছে, এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। যদি সেটা এখনো না দেখে থাকো, দেখে নিও। কারণ ফিজিক্যাল সায়েন্সটা অনেকেরই ভয় থাকছে, ভয় কাজ করছে সেই কারণে। তো বলে রাখি যে এই যে আমাকে বার করতে হবে দ্রাব্যতা। দ্রাব্যতার সূত্র কি হয়? সবাই জানো। দ্রাব্যতা ইজ ইকুয়াল টু দ্রাব বাই দ্রাবক ইনটু ১০০। এখন দ্রাব কোনটা? দ্রাব হচ্ছে যে কঠিন জিনিসটা মেশানো হচ্ছে। কি এখানে লবণ মেশানো হয়েছে কত? ২০ গ্রাম। তাহলে দ্রাব হয়ে গেল ২০ গ্রাম। যেটা মেশানো হয় সেটা দ্রাব। যেটার মধ্যে মেশানো হচ্ছে, কিসে মেশানো হয়েছে? জলে। জল কত? সেটা হয়ে গেল, জল হচ্ছে দ্রাবক ৫০ গ্রাম। আর তাহলে সেটা আমি 100 এর মধ্যে বার করলেই আমার হয়ে যাবে দ্রাব্যতা। তাহলে এটা ২ এ গেল ৪০, অপশন বি। অপশন বি হয়ে যাচ্ছে আমার দ্রাব্যতা। তাহলে এরকম যদি কেউ ভেবে থাকো যে ফিজিক্যাল সায়েন্স এর অঙ্ক এলেই আমি সেটা স্কিপ করব, আমি করব না সেটা, সেইটা কিন্তু এক্ষুনি ধারণাটা চেঞ্জ করো। ফিজিক্যাল সায়েন্স এর অঙ্ক মানে জানবে, সেখানে তোমার যদি 1 মার্কস এর হয়, যদি 1, যদি 2 মার্কস এর হয় 2 মার্ক একদম কনফার্ম। কারণ এত সোজা অঙ্ক হয় যে কি বলব তোমাদের, একদম সোজা অঙ্ক হয়। পরের প্রশ্ন বলেছে দেখো যে নিচের সারণীতে ১ম স্তম্ভে দেওয়া যৌগগুলির সঙ্গে দ্বিতীয় মানে মেলাতে বলছে। তো এদিকে কিছু কম্পাউন্ডস দেওয়া আছে, এদিকে সেটাকে অ্যাসিড, ক্ষার, লবণের মধ্যে কি হবে দেখাতে হবে। কি আছে? CaO ক্যালসিয়াম অক্সাইড, NaOH, CaCl2 আর HNO3। তো HNO3 যে প্রথমেই অ্যাসিড হবে এটা তো বলার কিছু নেই। তাহলে 4A হবে। 4A এখানেও আছে, 4A এখানেও আছে। তাহলে এখন আমি এই দুটো দেখব, আমার এইটা আর এইটা দেখার দরকার নেই। এখন NaOH এটা যে ক্ষার, এটা তো আমরা ছোট থেকে পড়ে আসছি। NaOH ক্ষার 2C কিসে আছে? এটাতে আছে। আর এটাতে 2D আছে। তাহলে এটা ভুল, তার মানে এটা ঠিক। এবার বাকিগুলো একবার তাও দেখে নেব। CaO ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে ক্ষারক। ইয়েস, ঠিক আছে। আর CaCl2 এটা হচ্ছে লবণ। ঠিক আছে। এখন আমাকে তোমরা কি বলতে পারবে যে ক্ষার এবং ক্ষারক এদের মধ্যে ডিফারেন্সটা কি? ক্ষার কি আর ক্ষারক কি? যদি বলতে পারো তো খুব ভালো, কমেন্টে লেখো। আর যদি বলতে না পারো বা যদি না জানো তাহলে একবার দেখে নাও। ক্ষার মানে হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা জলে দ্রবীভূত হয়ে আমি খুব শর্টে লিখছি, দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দেয়। তারা হচ্ছে ক্ষার। আর ক্ষারক, দেখো ক্ষার ক্ষারক কনসেপ্টটা খুবই কাছাকাছি বা অনেকটাই সিমিলার। কিন্তু ক্ষারক মানে হচ্ছে এরা ধাতব অক্সাইড হয়। ধাতব অক্সাইড হয় এবং ক্ষারক প্লাস অ্যাসিড ইজ ইকুয়াল টু হয় লবণ প্লাস জল, ওয়াটার। লবণ প্লাস জল হয়। ঠিক আছে? তাহলে কি বুঝলাম? যে ক্ষারক হচ্ছে তারা যারা মেইনলি ধাতব অক্সাইড হয়। আর ক্ষার হচ্ছে যারা জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন হয়। এখন ক্ষারকরা জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দিতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এরাও কিন্তু জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দিতে পারে, কোনো অসুবিধা নেই। ক্ষার কারা হবে? ক্ষারের এক্সাম্পল হয়ে যাবে NaOH, KOH, আ CaOH এর হোল 2 এগুলো। আর ক্ষারকের এক্সাম্পল কি হবে? ক্ষারকের এক্সাম্পল হবে CuO, এখানে দেওয়া আছে CaO, এটা হয়ে যাবে AlOH এর হোল 3, এটা হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে? পরের প্রশ্নতে যাই। বলেছে দেখো অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে। কত? একজনে দিয়ে দিয়েছে ৩২, একজনে দিয়ে দিয়েছে ২৮। প্রমাণ উষ্ণতা ও চাপে ৩২ গ্রাম অক্সিজেনের আয়তন ২২.৪ লিটার।
তাহলে ওই একই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? মানে এটা দেখে মনে হবে যে একটা অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স থেকে একটা অঙ্ক এসেছে। কিন্তু কিচ্ছু তোমাকে অঙ্কটার কিচ্ছু করতে হবে না। শুধু পেনটা নিয়ে হাতে A, B, C, D র মধ্যে একেবারে গোল পাকাতে হবে। মানে তোমাকে কোনো কিছু কষে দেখতে হবে না, কিচ্ছু না। অঙ্কটা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। দেখো আমরা জানি হুম, যে অক্সিজেনের আণবিক গুরুত্ব 32 মানে কি? O2 মানে হচ্ছে 16 দুগুণে 32, 16 ইন্টু 2 32। আর N2 মানে তাহলে কি হবে? 28। এটা আমাকে দিয়ে দিয়েছে 14 ইন্টু 2। মানে এটাও আমাকে কষ্ট করে বার করতে হচ্ছে না, আমাকে এটাও দিয়ে দিচ্ছে। এখন আমাকে বলেছে যে প্রমাণ চাপ উষ্ণতায় 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4। তাহলে এটাই তো 32 গ্রাম হলো। তাহলে 1 মোল মানেই দাঁড়ালো যে এটার জন্য মানে 1 মোল O2 এটার মানেই হচ্ছে 32 গ্রাম O2। আর আমি যদি বলি যে 1 মোল N2 সেটা মানে হচ্ছে 28 গ্রাম N2। ঠিক আছে? এবার আমরা তো এটা জানি যে যেকোনো গ্যাসের STP তে আয়তন সবসময় হয় 22.4 লিটার। এটা আমরা জানি। যে কোনো মানে এসটিপি তে ১ মোল যেকোনো গ্যাসের আয়তন, এসটিপি তে ১ মোল যেকোনো গ্যাসের আয়তন 22.4। সেটা অক্সিজেন বলুক, সেটা নাইট্রোজেন বলুক, সেটা হাইড্রোজেন বলুক, যে কোনো গ্যাস। তাহলে ১ মোল মানে যদি ২৮ হয়, আমাকে তো এটাই জানতে চেয়েছে যে ২৮ গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? আর ১ মোল মানেই যদি এখানে আমি ২৮ গ্রাম লিখি, তাহলে ২৮ গ্রামের আয়তনও কত? 22.4। ব্যাস। এটা আমি তোমাদের বোঝালাম বলে করলাম। এইটার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তোমাকে কি এটা করে দেখতে হবে? কিচ্ছু করে দেখতে হবে না, জাস্ট গোল পাকাবে। পরের প্রশ্নতে যাই। যদি তাও বুঝতে না পারো কমেন্টে লিখে জানিও, আমি বুঝিয়ে দেব। বলেছে যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতায় আয়তন ও চাপ V1 আর P1 হয় এবং T2 পরম উষ্ণতায় যথাক্রমে V2 P2 হয়, তবে নিচের কোন সমতুল্যতা সমীকরণটি সঠিক? এটা আর করতে হবে? এর থেকে সোজা অঙ্ক আছে। P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় যেটা। ঠিক আছে? বাকিগুলো মিলছে না, এটা দেখে নিও। ১ নম্বরটাই মিলবে। পরের প্রশ্ন বলেছে দেখো যে যখন এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলছিলাম যে বাংলাটা এবং ইংলিশটা পড়ে দেখো কতটা ডিফারেন্স। বলে দুরাগত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে কি বলে? এখন আমাকে গোলীয় দর্পণ আমার দু রকমের হয়। গোলীয় দর্পণ যেটা সেটা তো আমার দু রকমের হয়। একটা হয় অবতল দর্পণ, একটা হয় উত্তল দর্পণ। এবার কোন দর্পণের ক্ষেত্রে আমাকে বলেছে প্রশ্নটা, সেটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে না? দুটোর জন্য তো দুটো আলাদা আলাদা রকম হবে। তা সেইটাই আমাকে দেখো এইখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে। When parallel rays of light coming from a far away distance fall on the concave mirror. concave mirror মানে আমাকে অবতল রশ্মির ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে বলছে। উত্তল নয়। বোঝা গেল? আর গোলীয় দর্পণ মানে উত্তলও হতে পারে, অবতলও হতে পারে। সেটা তো আমাকে ক্লিয়ার করে দিতে হবে। ১ নম্বর ভুল। দুখানা ভুল আছে অঙ্কটায়। বলেছে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে। প্রধান অক্ষ বরাবর মানেটা কি? কি বুঝবো আমরা? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে এটা বলতে হতো। কারণ এখানে দেখো দিয়েছে কনকেভ মিরর প্যারালাল টু ইটস মেইন অ্যাক্সিস। তাহলে আমি একটা কনকেভ মিরর প্রথমে আঁকি। এই ধরো একটা গোলীয়, এই আমার হচ্ছে গোলীয় দর্পণ। তা সেই গোলীয় দর্পণটা কি হয়েছে? এটা তার মানে আমার এটা হচ্ছে আমার কনকেভ মিরর হলো। তাই কনকেভ মিররটাকে আমি রেখেছি এভাবে। এখন আমাকে বলেছে যে রে গুলো যেগুলো আসছে সেগুলো প্যারালাল টু ইটস মেইন অ্যাক্সিস। মেইন অ্যাক্সিস মানে লম্বা যে দাগটা এঁকেছি সেটা। কনকেভ মিররে এই যে এইভাবে মেইন অ্যাক্সিস এর সঙ্গে প্যারালালে আসছে। তবেই তো ঠিক হবে। আমি যদি ছবিটাও না আঁকতে পারলাম তাহলে আর কি হলো? তাহলে এটা কিভাবে বেরোবে? এটা যখন বেরোবে এইদিকে এইভাবে বেরিয়ে যাবে। আর এটা এইভাবে বেরিয়ে যাবে। এটা এইভাবে বেরোবে, এটা এইভাবে বেরোবে। আর যেটা এদিকে মিডল বরাবর যেটা এসছে সেটা এদিকেই বেরিয়ে যাবে। এখানে যেখানে মিলিত হলো আমাকে ওটাই জিজ্ঞেস করেছে যে মিট এট আ পয়েন্ট আফটার রিফ্লেকশন। দ্য পয়েন্ট ইজ রিফ্লেকশন এর পরে কোন পয়েন্টে তারা মিলিত হবে? এই পয়েন্টটাকে আমরা কি বলে থাকি বাংলাতে? এই পয়েন্টটাকে আমরা ফোকাস বলে থাকি। অপশন সি। এবার তুমি দেখো এইটা তোমার না ছবিটা না আঁকলেও হবে। কারণ তুমি যদি এটা জানো যে কোনটা কি মেরু। মেরু মানে হচ্ছে পোল। মেরু হচ্ছে এখানে আছে পি। বক্রতা কেন্দ্র হচ্ছে এইখানে আছে ভিতরে। ফোকাস এটা বললাম। আর অক্ষ মানে এই যে প্রিন্সিপাল যে লম্বা দাগটা টেনেছি সেটা। তাহলে আমাকে এখন তুমি বলো যে কোনটা হচ্ছে একটা বিন্দুতে মিলিত হবে। অক্ষ একটা বিন্দু নয়। হ্যাঁ, বক্রতা কেন্দ্র একটা বিন্দু, মেরু একটা বিন্দু। কিন্তু তোমরাও জানো যে মেরুতে মিলিত হবে না কোনো জিনিস। বক্রতা কেন্দ্রে মিলিত হতেও পারে। তাহলে অপশন দুটোর মধ্যে কোনটা হবে? অবশ্যই ফোকাসই হবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে দেখলে যে আমি কিন্তু তোমাদের আবারও বলছি যে এবছরে বাংলা প্রশ্ন পড়ার সাথে সাথে ইংলিশ প্রশ্নটাও পড়ো। দুখানা ভুল আমি কিন্তু বলে দিলাম তোমাদের। পরের প্রশ্ন দেখো আবারও আলো চ্যাপ্টারের একটা ওই লেন্সের থেকে দিয়েছে। কিন্তু এটা অপেক্ষাকৃত সোজা। মনে করো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f। ঠিক আছে? ফোকাস দূরত্বটা মনে করো f। লেন্সটি একদিকে অক্ষের উপরে ঠিক 2f দূরত্বে একটা বস্তুকে রাখা হয়েছে। লেন্সটির একদিকে অক্ষের উপরে মানে লেন্সটা কোনো একটা দিকে অক্ষের উপরে ঠিক 2f দূরত্বে রাখা হয়েছে। তাহলে কি হবে? লেন্সের অপর দিকে f দূরত্বে তৈরি হবে। যখন 2f দূরত্বে রাখা হবে তখন এটা সবসময় মনে রাখবে যে 2f দূরত্বেই বস্তুটার ইমেজটা তৈরি হবে। প্রতিবিম্বটা 2f দূরত্বেই তৈরি হবে। আমাকে এখানে বলে দিয়েছে যে উত্তল লেন্স। তা এই ধর উত্তল লেন্স। এবার এর থেকে কোনো একটা দিকে মনে করো এখানে 2f দূরত্বে রাখা হয়েছে। এখানে যে ডিসটেন্সটা এটা 2f। তাহলে এইদিকে যেটা তৈরি হবে ইমেজটা সেটাও 2f দূরত্বেই হবে।
কিন্তু এবার আমাকে জানতে চেয়েছে যে কিরকম হবে। তাহলে দেখো 2f দূরত্বে দুটো আমি পেলাম। f দূরত্বে নয়। তাহলে কোনটা হবে? প্রথমটা বলেছে লেন্সের অপর দিকে, মানে যেদিকে বস্তু আছে তার অন্য দিকে, এটা তো কারেক্ট। লেন্সের অপর দিকে, তাহলে এটাতেও আছে অপর দিকে, এটা কারেক্ট। সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। বলেছে এই দিকেই প্রতিবিম্বটা তৈরি হবে। কিন্তু সেটা হয় না। উত্তল লেন্সের ক্ষেত্রে এটা মানে অবশিষ্ট হবে। তার মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট। নিচের দিকে হবে এবং সেটা বেশ বড় হবে। ওটা থেকে একটা বড় ইমেজ তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলেছে একটি বল সোজা উপরে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছয় তখন তার কি হবে? এই ধরো ভূমি থেকে সোজা বলটাকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এবার এইটাই মনে করো তার হাইয়েস্ট পজিশন। এই পজিশনে গিয়ে সে ফর মানে কয়েক মিলি সেকেন্ডের জন্য হলেও এখানে তার যে স্থিতিশক্তি সেটা মানে একবারেও স্থির হবে। তারপরে আবার এদিকে নেমে আসবে। তাহলে ওই যে মোমেন্টেও স্থির হলো, তার মানে সেখানে তার স্থিতিশক্তি অবশ্যই থাকবে এবং কিরকম থাকবে? তাহলে যে মোমেন্টেও স্থির হয়ে গেল, সেই মোমেন্টে গতিশক্তি ওর আর থাকবে কি? গতিশক্তি থাকবে না। কিন্তু স্থিতিশক্তি থাকবে। তো এবার পয়েন্টগুলো পড়ি। স্থিতিশক্তি 0, স্থিতিশক্তি থাকবে লাস্টের পয়েন্টে গিয়ে। 0 হবে না। এখানে বলেছে স্থিতিশক্তি সর্বাধিক আর গতিশক্তিটা 0। এটাই বললাম যে গতিশক্তিটা 0 হবে। এখানে বলেছে স্থিতিশক্তি 0, আবারও ভুল। স্থিতিশক্তি গতিশক্তি সমান হবে না। গতিশক্তিটা 0 বলেই সে থেমেছে। আর সেই মোমেন্টেই তার স্থিতিশক্তিটা একদম হাইয়েস্ট এ পৌঁছে যাবে। তাহলে অপশন আ বি অপশন হচ্ছে কারেক্ট। পরের প্রশ্নতে আসি। বলেছে দেখো নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? তো কার্বন, সোডিয়াম, আর্গন, নিকেল। কার্বন, সোডিয়াম এবং নিকেল দিয়ে আমরা অজস্র সমীকরণ পড়েছি, এর সাথে এটা করে, ওটা করে, সেটা করে। তো আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, যে কখনোই তার কাছে অষ্টক পূর্ণ রয়েছে, সে কখনোই চাইবে না যে সে কারোর সঙ্গে মানে কোনো রিঅ্যাকশন এ সে যাবে না। আর্গনের কেন্দ্রে 18 টা প্রোটন এবং বাইরে 18 টা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? প্রথম কক্ষে যাবে 2 টো, তারপরের কক্ষে যাবে 8 টা, তারপরের কক্ষেও যাবে 8 টা। তাহলে এই যে দেখো সমস্ত কক্ষ কিন্তু ওর অষ্টক পূর্ণ। একটা মৌল সবসময় চায় যে তার যেন অষ্টক পূর্ণ হয়। তার জন্যই সেই ইলেকট্রন দেয়া নেয়া, বন্ড করা এগুলো করে। তো অষ্টক পূর্ণ যখন তার হয়ে যাচ্ছে তখন সে আর কোনো দিকেই যাবে না। কারো সঙ্গে কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। তো আর্গন হচ্ছে ওয়ান অফ দ্য নিষ্ক্রিয় মৌল। পরের প্রশ্ন বলেছে সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো। এখানে যদি এটা বলে নাও দিত, বলতো যদি যে গ্যাসটি উৎপন্ন হতো, তাহলে একটু প্রশ্নটা হয়তো বা কঠিন হতো। কিন্তু এখানে আমাকে ওই দুর্গন্ধটা বলে দিয়ে কিন্তু বেশ সুবিধা করেছে। কি, কি আছে দেখো? লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে H2SO4, তার সঙ্গে ফেরাস সালফাইড FeS এর বিক্রিয়া করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া, Fe এর সঙ্গে SO4 চলে যাবে, তাহলে FeSO4 এবং পড়ে থাকবে হাইড্রোজেনের সঙ্গে এই সালফাইডটা H2S। তাহলে এটা তৈরি কি হলো? হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড দেখো অপশন এ তে রয়েছে এবং এই হাইড্রোজেন সালফাইডটা একদম খুব বাজে একটা খতরনাক গন্ধ। পরের প্রশ্নতে আসি। সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপরদিকে কি হবে? তো একবর্ণী রশ্মিও বলে দিয়েছে, আবার লাল রং এটাও বলে দিয়েছে। কি হবে? একটি মাত্র লাল রঙের পটি পাওয়া যাবে। বেগুনি, নীল, আকাশি, সবুজ যা হয় ৭ টা সেটা হবে। কখন হবে এই ৭ টা পটি? যখন সূর্যের যে আলো সেইটা যখন আমি মানে প্রিজমের মধ্যে দিয়ে পাঠাবো, বা যে সাদা রং সেটা যখন আমি প্রিজমের মধ্যে দিয়ে পাঠাবো, তখন ওই ৭ টা পটি পাওয়া যাবে। তাহলে এটা তো অবশ্যই নয়। বলেছে একটি মাত্র সবুজ রঙের পটি। লালে তো সবুজ কোথা থেকে আসবে? এটাও আসে না। আর কোনো আলোর পটি পাওয়া যাবে না, এটা তো হতে পারে না। তাহলে অপশন এ একটি মাত্র লাল রঙের পটি পাওয়া যাবে। পরের প্রশ্নতে যাই। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে দেখো। যাদের মনে হচ্ছে যে অঙ্ক আমি ছেড়ে দেব, তারাই আমি যেরকম ভাবে করছি বা আমি যেরকম ভাবে বলছি, সেরকম ভাবে আজকের পর থেকে একবার অঙ্কগুলো করে দেখো তো। নিজেরাই ডিফারেন্স ফিল করতে পারবে। বলেছে একজন ছাত্রী 10 মিটার পার সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসে সে ব্রেক চাপে ও 5 সেকেন্ডের মধ্যে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? ধরে নিতে বলছে যে ছাত্রী এবং সাইকেলের মোট ওজন হচ্ছে 50 কেজি। তা যেটা তোমাদের করতে বলবো আমি, যেকোনো অঙ্ক, ফিজিক্স হোক, যাই হোক, ম্যাথের হোক, ম্যাথের যদি হয়, ম্যাথ সাবজেক্টেরও যদি হয়, তাহলে এরকম প্রথমে একটা নিজে ড্রইং করে নাও। ঠিক আছে? আমি বলছি টাইম যাবে না। তুমি দেখো, তুমি টাইম বাঁচবে। কি বলেছে? যে একজন ছাত্রী, মনে করো এটা হচ্ছে ছাত্রীর বাড়ি। এখান থেকে ও চলতে শুরু করেছে এবং এই হচ্ছে তার স্কুল, এই হচ্ছে তার স্কুলের গেট। তা এইখান থেকে ও যখন চলতে শুরু করেছে, আমাকে বলেই দিয়েছে যে সমগতিতে যাচ্ছে। মানে ও যখন এই বিন্দুতে আছে তখনও ধরো 10 মিটার পার সেকেন্ড, ও যখন এখানে এসে পৌঁছেছে তখনও 10 মিটার পার সেকেন্ড, ও যখন মানে সমস্ত রাস্তাটাই ও 10 মিটার পার সেকেন্ড এই স্পিড নিয়েই ও এগোচ্ছে। এবার যেই ও স্কুলে এসে পৌঁছেছে মনে করো, তখনই ও ব্রেক কষেছে। কিন্তু যেহেতু গতিতে ছিল এতক্ষণ, সেজন্য ব্রেক কষার ফলে সঙ্গে দাঁড়াতে পারেনি। মনে করো ব্রেক কষার পর এইটুকু দূরত্ব গিয়ে এইটুকু দূরত্ব গিয়ে এইখানটায় এসে থেমেছে এবং এইটুকু দূরত্ব যেতে ওর টাইম লেগে গেছে কিন্তু 5 সেকেন্ড। এখানে ব্রেক চাপা শুরু করেছে, থেমেছে গিয়ে এখানে, টাইম লেগেছে 5 সেকেন্ড। ওর ওজন বলে দিয়েছে 50 কেজি। মানে ওর প্লাস ওর সাইকেল সব মিলিয়ে ওজনটা বলে দিয়েছে 50 কেজি। তাহলে এবার জানতে চাইছে যে কতটা ব্রেকটা জোরে, মানে কতটা বল প্রয়োগ করেছিল ব্রেকটা টেপার জন্য, সেটা আমাকে বার করতে হবে। মানে আমাকে একটা বল F বার করতে হবে। আচ্ছা, F ইজ ইকুয়াল টু কি আমরা জানি? কোন কিছু বল আমরা কি করে বার করি? সেটার যে ওজন তার সঙ্গে আমরা অ্যাক্সিলারেশন মানে ত্বরণ গুণ করে, অর্থাৎ ভর ইনটু ত্বরণ করি। ভর ইনটু ত্বরণ করলেই আমরা F এর মানটা পেয়ে ত্বরণ যদি বার করে নিতে পারি আমি, তাহলেই দেখো অঙ্কটা হয়ে যাবে। কারণ ভর আমাকে দিয়ে দিয়েছে 50 কেজি। কিন্তু আমি ত্বরণ জানি না। আচ্ছা, ত্বরণ জানি না ঠিক আছে। কিন্তু আমাকে একটা কথা বলো,
ত্বরণ মানে হচ্ছে বেগের ডিফারেন্স। ঠিক আছে? সময় সাপেক্ষে বেগের ডিফারেন্স। তা এইখানে আমি ধরে নিচ্ছি যে ওর স্পিড ছিল u, আর এইখানে যখন ও এসে দাঁড়িয়েছে তখন ওর স্পিড v। এখন এখান থেকে এখানে যেতে, এখানে যখন যাচ্ছিল তখন ওর 10 মিটার পার সেকেন্ড বেগ ছিল। আর যখন গিয়ে পৌঁছেছে u তে তখন ওর কি হয়ে গেছে? 0 স্পিড হয়ে গেছে। এখানে এসে 0 স্পিড হয়েছে, তবে না থেমেছে? মানে থেমেছে মানে কি, স্পিড 0 হয়েছে তবেই তো সে থেমেছে। তাহলে তাহলে ডিফারেন্স কত? আচ্ছা, এই ইকুয়াল টু আমি কি বার করব? এই দুটো ডিফারেন্স কত? ১০। আর এইটুকু যেতে ওর কত টাইম লেগেছে? এইটুকু যেতে টাইম লেগেছে ৫ সেকেন্ড। তাহলে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আমি পেয়ে গেলাম। এখন ভরও তো আমি জানি। ভর কত? ৫০ কেজি। ভর ৫০ কেজি, ত্বরণ ২। তাহলে গুণ করলে হয়ে গেল ১০০ নিউটন। অপশন সি। বলো কঠিন না সোজা? তোমরা নিজেরাই কমেন্ট করে বলো। যদি তোমরা মানে মনে হয় যে হ্যাঁ, সত্যিই সোজা, সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাও। কারণ তোমাদের ইচ অ্যান্ড এভরি ওয়ান এর কমেন্ট আমি পড়ি। তোমাদের যা সাজেশন থাকে যে ম্যাম এটার ভিডিও দিন, ওটা আমি সমস্ত কিছু দেখি। সবকিছু আমার মাথায় থাকে। এবং যেহেতু একদিনেই তো হুট করে মানে দেব বলেই তো দেওয়া হয় না। একটা ভিডিওর পিছনে অনেকটা খাটনি থাকে। তো সেই জন্য বানাতে আমার যেটুকু যা টাইম লাগে আরকি। কিন্তু আমার মাথায় কিন্তু থাকে যে কে কি বলছে, কার কোন জায়গাটা দরকার। তো সেজন্য বলছি যে এইটা তোমার সোজা লাগলো কি কঠিন লাগলো? আমাকে বলো তো, কমেন্টে বলো। যারা বলছিলে যে ম্যাথ তো ছেড়েই দেবো, ফিজিক্যাল সায়েন্স এর ম্যাথও যারা প্রচন্ড ভয় পাও, তারা আমাকে বলো যে এইভাবে যদি ছবিটা এঁকে নাও, তাহলে কি কোনো বুঝতে আর অসুবিধা থাকবে? একটা অঙ্ক করতে অসুবিধা থাকবে? আমার তো মনে হয় না থাকবে বলে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যে সঠিক উত্তর নির্বাচন করো। একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি, আচ্ছা প্লবতা থেকে, প্লবতার জায়গাটা থেকে ওই বছর কিন্তু মোট ২ টো প্রশ্ন এসেছিল। এই একটা দেখলে, এরপরে লাস্টে ক্যাটেগরি 2 তে আমরা একটা দেখতে পাবো। তো আমাকে বলেছে তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে কি হতে হবে? যদি নিমজ্জিত অবস্থায় ভাসে মানে এই যদি আমার একটা কিছু পাত্র হয়, সেইখানে যদি এই ধরে আমার একটা কিছু আছে, আর এই হচ্ছে আমার আ বস্তু, যেটা ধরো এই এতটা পোরশন তার ডুবে আছে। কিন্তু তবুও সে ভাসছে। তাহলে এই বস্তুর কিছু একটা যে ওজন, সেটা ওর তো নিচের দিকে কাজ করছে। ধরে নিচ্ছি আমি সেটা W। আর যতটা ডুবে আছে ততটা দ্বারা যতটা জল ওর অপসারিত হয়েছে সেটাকে আমরা বলছি প্লবতা। যে পরিমাণ আয়তন ও ডুবে আছে সেইটা দ্বারা যতটা জল অপসারিত হয়েছে সেটা হচ্ছে ওর প্লবতা। সেটা কখন, সেটা কি করবে? উপরের দিকে ওকে একটা চাপ দেবে। উপরে তোলার জন্য একটা চাপ দেবে। মানে W নিচের দিকে কাজ করছে, তার সঙ্গে এইদিকে উপরের দিকে কাজ করছে। হুম? তো নিমজ্জিত হয়ে ভাসতে গেলে এই দুটো চাপকে সমান হতে হবে। যে নিচের দিকে W যেটা, আর যেটা প্লবতা উপরের দিকে কাজ করছে, তাহলে সেই W ওজন ইজ ইকুয়াল টু, যদি প্লবতা হয় তাহলে কিন্তু আমার কি হবে? বস্তুটা নিমজ্জিত হলেও ভাসবে। তাহলে কোন অপশনে আছে দেখি বস্তুর ওজন আর প্লবতা সমান হয়? দেখো অপশন এ তেই আছে। W ইজ ইকুয়াল টু প্লবতা মানে ওজন। W মানে যদি আমি ওজন ভাবি, ওজন সমান, সমান যদি প্লবতা হয় তখনই জিনিসটা ভাসবে। ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে, দেখো পরের একটা ভীষণ সোজা প্রশ্ন আছে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে করতে পারবে, না ক্লিয়ার থাকলে করতে অসুবিধা হবে। হিলিয়াম আছে। হিলিয়ামের পরমাণুতে কি থাকে সেটা আমার কাছে জানতে চেয়েছে। হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। ১ম নিষ্ক্রিয় গ্যাস। বা এবার হিলিয়াম পরমাণুটা কিরকম হয়? হিলিয়াম যার কেন্দ্রে ২ টো প্রোটন থাকে, তার মানে কেন্দ্রে ২ টো ইলেকট্রনও থাকবে, আর ভর সংখ্যা এর কিন্তু হয় ৪। নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন। তাহলে প্রোটন কটা? ২ টো। যটা প্রোটন থাকে তটাই ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন কটা? ২ টো। আর নিউট্রন হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। কত? ২। তাহলে সবকিছু ২, ২, ২। কি বলেছে? ৪ টি প্রোটন নয়, ৪ টি নিউট্রন, ৪ টি তো নয়, ৪ টি প্রোটন নয়, ২ টি প্রোটন, ২ টি নিউট্রন, ২ টি ইলেকট্রন। অপশন ডি সঠিক। একদম সোজা ছিল। পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি ভেক্টর রাশি? স্কেলার রাশি, ভেক্টর রাশি আমি অনেকবার পড়িয়েছি। এটার উপর আমার সেপারেট ভিডিও বানানো আছে, ডিটেইলস ভিডিও বানানো আছে, প্লেলিস্ট বানানো আছে, সেটা গিয়ে দেখে নিও। তোমরা অনেকে বলছো ফিজিক্যাল সায়েন্স এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিতে, এমসিকিউ নিয়ে ক্লাস দিতে। তো আমি আপলোড করা শুরু করেছিলাম, কিন্তু সেটা আমি মানে কন্টিনিউ করতে পারিনি। অনেকদিন আগে প্লেলিস্ট বানানো আছে, একবার গিয়ে দেখে নিও। ফার্স্ট চ্যাপ্টারটা, ওই পরিমাপ বা ইউনিট এন্ড মেজারমেন্ট এর যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা গোটাটা কিন্তু আমার রেডি করা আছে। তো তোমরা সেটা গিয়ে দেখতে পারো, একদম খুব সুন্দরভাবে এভেইলেবল আছে। ভেক্টর রাশি যেটার মান এবং অভিমুখ দুটোই আছে। ওজন, ভর, ক্ষেত্রফল, সময়। তো দেখো ওজন যখন আমরা ইয়ে করি তখন কোন বস্তুর ওজন কি নিচের দিকে কাজ করে। এটা মানে এটা অবশ্যই ডিরেকশন বোঝাচ্ছে। কারণ ওয়েট, W ইজ ইকুয়াল টু হয় mg। আর এই জি টা কখন কোন দিকে কাজ করে? জি সবসময় নিচের দিকে কাজ করে। এম মানে হচ্ছে ভর। এই ভরটা কিন্তু স্কেলার রাশি। ভরটা হচ্ছে স্কেলার রাশি। তাই জন্য এর কোনো দিক নেই। কিন্তু যেহেতু এইটার দিক আছে, সেজন্য গোটা ওয়েটটারও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভেক্টর রাশি। ওকে? তাহলে এটার অপশন এ হয়ে গেল সঠিক। পরের প্রশ্ন আমাদের ক্যাটেগরি 2 এর প্রশ্ন। ১ম এখানে একটাও সঠিক উত্তর হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। সেটা আমাদের অঙ্ক পড়ে বুঝে দেখতে হবে। এটাও একটা অঙ্ক, এবং এই অঙ্কটা ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, একটু হার্ড তোমাদের যে নরমাল যে কোয়েশ্চেন আসে তার থেকে আমার মনে হয়েছে এই অঙ্কটা একটু হার্ড, মানে একটু অ্যাডভান্স লেভেলে দিয়েছে। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা তো বুঝে নিয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। দেখো এটা তোমরা যদি বুঝতে না পারো লাস্টে বোঝানোর পর, তখন তোমরা আমাকে বলবে। তো বলেছে যে একটা ১০০ কেজি ভরের বলকে ভূমি থেকে সোজা ঊর্ধ্বমুখে মানে উপরের দিকে ১০০ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তাহলে এই হচ্ছে আমার ভূমি। এখান থেকে একটা বল যেটার ওজন হচ্ছে ১০০ কেজি, ১০০ গ্রাম, সরি ১০০ গ্রাম, সেটাকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে। এখন সেটা উপরের দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে মানে সে আস্তে, আস্তে উপরের দিকে যাচ্ছে। সেই যে বেগে যাচ্ছে, সেই বেগটা বলে দিয়েছে 100 মিটার পার সেকেন্ড।
100 মিটার পার সেকেন্ড বেগেই ছুড়ে দেওয়া হয়েছে। ভূমি থেকে ৩৭৫ মিটার উচ্চতায় বলটির বেগ ও ত্বরণ কত হবে? মনে করো উঠতে, উঠতে, উঠতে ওইখানে এখন গিয়ে পৌঁছেছে। ঠিক আছে? তা এইটা হচ্ছে ধরো ভূমি থেকে ৩৭৫ মিটার। তো এই পজিশনে ভি কত হবে? এ কত হবে? সেটা তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে? তো ১ম এ ভি আর এ বার করতে হবে। কিন্তু তার মধ্যে আমাকে অ্যাক্সিলারেশনটা বলে দিয়েছে গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওই যে অ্যাক্সিলারেশন ওই ৩৭৫ মিটার উঠে যখন সে নেমে আসবে তখন সে কিসের টানে নেমে আসবে? অভিকর্ষের টানেই তো নেমে আসবে। তাহলে এখানে A = G এবং সেটার মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এখন তাহলে আমি A পেয়ে গেলাম। A একটা উত্তর পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার কোথায়, কোথায় রয়েছে দেখো ত্বরণ। ত্বরণ সব এবার সেটা কোন দিকে হচ্ছে? নিম্নমুখে হচ্ছে। তাহলে ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার নিম্নমুখে, 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 নিম্নমুখে। ৪ টেই নিম্নমুখে। তার মানে আমাকে V টা আগে বার করতে হবে। V টা এবার কি করে বার করব দেখো। তো V টা বার করার জন্য আমরা একটা সূত্র ইউজ করব সেটা হচ্ছে V স্কয়ার সমান U স্কয়ার প্লাস 2AS। হুম? তো V স্কয়ার আচ্ছা U কত? U হচ্ছে আমার উম উম এই যে বলে দিয়েছে প্রাথমিক বেগ কত? ১০০ মিটার নিয়ে চলছিল। তাহলে ১০০ এবার তার আমাকে স্কয়ার করতে হবে। প্লাস 2 ইনটু A। A টা যেহেতু এখন ঋণাত্মক মানে ত্বরণ নয় এটা মন্দন হচ্ছে, তাহলে A এর জায়গায় কিন্তু আমাকে -10 লিখতে হবে। যেহেতু নিম্নমুখে যাচ্ছে, মন্দন হচ্ছে তাহলে -10 লিখতে হবে। আর S যেটা, S টা হচ্ছে আমাকে এই যে ৩৭৫ বসাতে হবে। তাহলে এবারে ১০০ র এটা স্কয়ার করলে হবে ২ টো ০, ২ টো ০ আর এই মাইনাসটা আর এই প্লাসটা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। ৩৭৫ ইনটু 2 মানে হচ্ছে ৭৫০ আর এখানের একটা ০ তাহলে ৭৫০০ হয়ে গেল। ভি স্কয়ার সমান তাহলে ভি স্কয়ার সমান এটা বিয়োগ করলে হবে ২৫০০ তাহলে ভি সমান দাঁড়াবে √২৫০০ তাহলে ভি সমান হয়ে যাবে ২৫ সরি ২৫ না ৫০ ভি সমান হয়ে যাবে ৫০ মিটার পার সেকেন্ড। এবার এই ভিটা তাহলে কোন দিকে কাজ করবে? বেগ যেটা, বেগটা তো উপরের দিকে যাচ্ছিল। এত বেগে যখন উপরের দিকে যাচ্ছিল তখন বেগটা ৩৭৫ মিটারেও তখন উপরের দিকেই কাজ করবে। অর্থাৎ এই যে ঊর্ধ্বমুখী অর্থাৎ অপশন এ তেই কাজ করবে। পরের প্রশ্ন যাই। বলেছে কোনো গায়ক ও আনুষঙ্গিক বাদ্যকরা একই সুরে গান গায় ও বাজান তখন কি হয়? উদ্বুদ্ধ সমস্ত শব্দ তরঙ্গগুলি প্রকৃতি সম্পূর্ণ একই রকম হয়। প্রতিটি বাদ্যযন্ত্র আলাদা, তাদের বাজানোর টেকনিক আলাদা এবং কোনোটা হয়তো স্ট্রিং মানে কোনোটাতে তার রয়েছে, কোনোটাতে আঘাত করে বাজাতে হয়। তাহলে সেক্ষেত্রে সবার নিশ্চয়ই প্রকৃতি এক হবে না, একই রকম হবে না। তাহলে এটা ভুল। দ্বিতীয়ত উদ্বুদ্ধ সমস্ত শব্দ তরঙ্গগুলির মূল সুরও তো এক নয়। যে একই জায়গা থেকে কি তৈরি হচ্ছে যে মূল সুর এক হবে? তাহলে এটাও নয়। সবাই ডিফারেন্ট, ডিফারেন্ট যেহেতু বাদ্যযন্ত্র সব আলাদা, আলাদা হবে। থার্ড বলেছে যে উহাদের মধ্যে অবস্থিত অন্যান্য কম্পাঙ্কের শব্দ তরঙ্গগুলির প্রকৃতি বিভিন্ন রকম। অবশ্যই যে শব্দ তরঙ্গ তৈরি হচ্ছে যেহেতু সেটা অন্যান্য ডিফারেন্ট অর্গান থেকে তৈরি হচ্ছে এবং যিনি গান গাইছেন তিনি আবার আলাদা একজন মানুষ। তাহলে সেখানে প্রকৃতিটা বিভিন্ন রকম হবে। এটাই স্বাভাবিক। মানে অপশন 3 টা একদম কারেক্ট। আর ডি তে বলেছে গায়ক ও প্রতিটি যন্ত্র দ্বারা উদ্বুদ্ধ শব্দগুলির প্রাবল্য সমান। সমান কিছুই হবে না এখানে সবই ডিফারেন্ট হবে। তো একটাই অপশন আছে সেজন্য অপশন সি হলো। বাকি সব দেখো বলেছে সমান, সমান, সমান এরকম বলেছে। পরের প্রশ্ন বলেছে নিচের কোন, কোন ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষজ বলের মান ৪ গুণ বৃদ্ধি পেতে পারে? তো মহাকর্ষজ বলের মানটা F এটা সমান আমরা কি পেয়ে যাই বলতো? F সমান পাই m1 m2 বাই r স্কয়ার। m1 m2 বাই r স্কয়ার। তো এইটা যদি আমাকে করতে হয় তাহলে কোন ক্ষেত্রে আমাকে বলেছে যে এই যে মহাকর্ষ বলের মানটা এটা ৪ গুণ হয়ে যাবে। কখন এটা F টা 4F হয়ে যাবে? কি, কি ক্ষেত্রে হতে পারে দেখো। বলেছে যদি কোন একটি বস্তুর ভর ৪ গুণ বৃদ্ধি পায়। এই m1 বা m2 এটা যদি ৪ গুণ বৃদ্ধি পায় এটা m1 টা মনে করা হয়ে গেল 4m1 তাহলেই হয়ে যাবে এটা 4F কারেক্ট। তার মানে এটা ঠিক আছে। দ্বিতীয় কেস বলেছে যদি দুটিরই ভর দ্বিগুণ বৃদ্ধি পায় মানে এরকম নয় এটাও 2m1 হলো, এটাও 2m2 হলো। তাহলে এই ২ আর ২ গুণ করে অবশ্যই এটা আবার 4F হয়ে যাবে। মহাকর্ষ বল ৪ গুণ হয়ে যাবে। তার মানে এটাও কারেক্ট। ৩ বলেছে যদি বস্তু দুটির মধ্যে দূরত্ব ৪ গুণ বৃদ্ধি পায়। এই দূরত্বটা যদি ৪ গুণ বৃদ্ধি পায় মানে r যেটা সেটা যদি ৪ গুণ হয়ে যায় 4r হয়ে যায় তাহলে 4r স্কয়ার মানে হচ্ছে 16r স্কয়ার। তাহলে এটা কি হয়ে যাবে ১৬ ভাগ কমে যাবে। বাড়বে তো না কারণ এটা নিচে আছে। তাহলে এটা হলো না। আর বলেছে যদি দুটি বস্তুর মধ্যে দূরত্ব অর্ধেক হয়। এইটা দেখো হবে। কারণ দূরত্বটা যদি অর্ধেক হয়ে যায় মানে উপরে ধরো m1 m2 আছে আর নিচে এটা r/2 তার স্কয়ার হয়ে গেল। তাহলে নিচটা কি দাঁড়ালো m1 m2 উপরে রইলো নিচটা r স্কয়ার আর এই যে 2 টার স্কয়ার হয়ে যে 4 হবে সেটা তো উপরে উঠে যাবে। তাহলে এটা হয়ে গেল ৪ গুণ। বোঝা গেল? তাহলে এটাও হবে। তাহলে সি টা বাদ দিয়ে বাকি সবগুলোই হবে। দেখো ইজিলি বুঝলেই কিন্তু কোনো ব্যাপার না। পরের প্রশ্ন বলেছে এই যে এইটাই বলছিলাম আবার একটা প্লবতা থেকে কিন্তু দুটো অঙ্ক দিয়েছে। ওজন W গ্রাম ও প্রতিটি ধার L সেন্টিমিটার বিশিষ্ট একটি ফাঁপা ধাতব ঘনককে একটি পরিষ্কার জলাধারে আস্তে ছেড়ে দেওয়া হলে নিচের কোন কোন উক্তিগুলি সঠিক হবে? এরকম একটা পাত্র আছে, তার মধ্যে আবার কিছু জল আছে। এখানে একটা এরকম কিছু ইয়ে আছে, ঘনক আছে সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার নিচের কোনগুলো ঠিক হবে? কখন ডুববে, কখন ভাসবে এসব বলেছে। বলেছে যে যখন W আচ্ছা নিচের দিকে W কাজ করছে আর W র সঙ্গেই উপরের দিকে কাজ করছে সেটা হচ্ছে ওর আয়তন যেটা, ওর আয়তন কি হবে? ট্যাংকের আয়তন, ট্যাংকের আয়তন
আয়তন হয়ে যাবে একটা সাইড এল, তাহলে সবকটা সাইডের গুণফল এল কিউব হয়ে যাবে। তাই এই এল কিউবটাই ওর উপরের দিকে প্লবতা হিসেবে কাজ করবে। তা কখন ও ডুববে বলেছে, ডাব্লু যদি এল কিউবের থেকে কম হয় তখন ঘনকটি ভাসতে থাকবে। ডাব্লুটা যদি এল কিউবের থেকে কম হয়, এই ডাব্লুর মানটা যদি লেস হয় আর এল কিউবের মানটা যদি বেশি হয়, তাহলে এটা ভাসবে। হ্যাঁ, এটা তো কারেক্ট। ডাব্লু বলেছে এল কিউবের থেকে যদি বেশি হয় তবে ঘনকটি ডুবে যাবে। না, ডুবে তো যাবে না। ডাব্লু ইজ ইকুয়াল টু যদি এল কিউব হয়, তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। একটু আগে সেটা দেখলাম যে ভাসবে যদি প্লবতার ওজন সমান হয়। আর এটা হয় তাহলে ডুবে যাবে। না, এটা ডুবে না। কখন ভাসবে কখন ডুববে সেটা অনুযায়ী একবার দেখে নি। ডাব্লু এটা যদি এল কিউবের থেকে ছোট হয় তখন জিনিসটা ভাসবে। ডাব্লু যদি বেশি হয় তখন ডুবে যাবে। আর ডাব্লু যদি সমান হয় তখন নিমজ্জিত হয়ে ভাসবে। নিমজ্জিত হয়ে ভাসবে। ঠিক আছে? তাহলে এ আর বি এখানে সঠিক উত্তর হলো। লাস্ট অঙ্ক, গ্রাফ দিয়েছে একটা, দেখো সুন্দর গ্রাফ দিয়েছে। গ্রাফটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। বলেছে যে একটা সুন্দর গ্রাফ দিয়ে দিয়েছে, বলেছে এক্স আর ওয়াই দুটি বস্তুর দূরত্ব সময় লেখচিত্র দেখানো হয়েছে। নিচের কোন কোনগুলো সঠিক আমাকে বার করতে হবে। তা বলেছে ওয়াই এর প্রাথমিক দ্রুতি এক্স এর প্রাথমিক দ্রুতি থেকে কম। তোমরা দ্রুতিটাকে বেগ ভাবো যে ওয়াই এর বেগ এক্স এর বেগের থেকে কম। কিভাবে প্রাথমিক? আচ্ছা, ওয়াই শুরু হচ্ছে এখান থেকে আর এইটা হচ্ছে 0। এক্স টা একটু শুরুর দিকে কি হচ্ছে, এক্স টা একটু বেড়ে আছে দেখো ওয়াই থেকে, তাহলে এটা তো ঠিক না। কার বেশি? ওয়াই, এক্স এর বেশি। কিন্তু এখানে বলেছে ওয়াই এর প্রাথমিক দ্রুতি বেশি, তাহলে এটা ঠিক নয়। আমাকে সঠিক খুঁজতে বলেছে। ওয়াই বলেছে সমবেগে চলে, দেখো একদম স্ট্রেট লাইনে যাচ্ছে ওয়াই, সমবেগে চলছে, এটা কারেক্ট। এক্স বলছে সমত্বরণে চলছে, সমত্বরণে হচ্ছে না, কারণ এখানে প্রথমে বেগ বাড়ছে, দিয়ে আবার এখান থেকে একটা মোটামুটি মনে হচ্ছে যেন একটা মোটামুটি কোনো বেশি না নড়ে চড়ে একটা সোজা লাইন যাচ্ছে, তাহলে সমত্বরণে চলে, এটা ঠিক নয়। আর দ্বিতীয় ফোর্থ বলছে t1 সময়ের পরে ওয়াই এর বেগ এক্স এর থেকে বেশি। এই যে একটা t1 টাইম, এই সময়ে দেখো এইখানে হচ্ছে ওরা দুজন মিট করেছে। t1 এর পরে বলছে যে ওয়াই এর বেগ, ওয়াইটা এক্স এর থেকে বেশি, এক্স দেখো ওয়াই এর থেকে বেশি, এটা কারেক্ট। তাহলে দেখো কোনো কঠিন ছিল কি? এখানেই মানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে মানে জানবে সবকিছু দিয়ে দিয়েছে। একটা গ্রাফ দিয়ে দেওয়া মানে সবকিছু দিয়ে দেওয়া। তোমাকে শুধু একবার চোখে দেখে জিনিসটা বুঝে নেওয়া। ঠিক আছে? তো এই ছিল আজকের পুরো ভিডিওটা। হয়ে গেল আমাদের 2022 এর শিফট 1 এর ফিজিক্যাল সায়েন্স প্রশ্ন। আর কিসের ভিডিও তোমাদের দরকার সেটা অবশ্যই একবার কমেন্টে জানিও। আমি আবারও বলছি যে তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি। যারা এখনো ফ্রি মক টেস্ট গ্রুপ বা ডাউট ক্লিয়ারিং গ্রুপে যুক্ত হওনি, নিজেরাও যুক্ত হও, তোমাদের বন্ধুদেরকেও যুক্ত করো। সেখানে প্রত্যেকদিন সকাল 9 টায় মক টেস্ট নেওয়া হচ্ছে। প্রত্যেকদিন এখন আর হচ্ছে না, সরি। কারণ যেহেতু এক্সামটা পিছিয়ে গেল, এক্সামের আগে অবধি প্রত্যেকদিন সকাল 9 টায় ফ্রি মক টেস্ট আপলোড করা হচ্ছিল। যারা মক টেস্ট কোথাও দিতে পারছে না বা যাদের মক টেস্ট দেওয়া হচ্ছে না তাদের কথা ভেবে, তো তোমরাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। লিংক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি মন দিয়ে পড়াশোনা করো।